সৈয়দ মুজতবা আলীর গল্প কায়রো। কায়রো যাওয়ার জন্য আলাদা করে কাঠখড় পোড়াবার প্রয়োজন হয় না। ইউরোপ যাবার সময় জাহাজ সুয়েজ বন্দরে থামে, সেখানে নেবে সোজা কায়রো চলে যাবেন। এদিকে আপনার জাহাজ অতি ধীরে মন্থরে সুয়েজ খালের ভিতর দিয়ে পোর্ট সৈয়দের দিকে রওনা হবে। খালের দুদিকে বালুর পাড় যাতে ভেঙে গিয়ে খালটাকে বন্ধ করে না দেয়, তার জন্য কড়া আইন। জাহাজ যেন গরুর গাড়ির গতিতে এগোয়। কাজেই জাহাজ সাইদ বন্দর পৌঁছতে না পৌঁছতে আপনি কায়রোতে ঢু মেরে ট্রেনে করে সেই সাইদ বন্দরে পৌঁছে যাবেন। সেই জাহাজেই চেপে সেই কেবিনেই শুয়ে ইউরোপ চলে যাবেন। ফালতু কোনো খরচা লাগবে না। অবশ্য তাতে করে কায়রোর মতো শহরের কিছুই দেখা হয় না। আর কায়রোতে দেখার মতো জিনিস আছে বিস্তর। পিরামিড দেখা হয়ে যাবে নিশ্চয়ই, এইটুকু যা সান্ত্বনা। জাহাজের অনেকেই আপনাকে বলবেন ঘণ্টা 10 জন্য কায়রোতে ওরমধারা ঢু মেরে বিশেষ কোনো লভ্য নেই। আমারও সেই মত, কিন্তু তবু যে যেতে বলছি তার কারণ যদি আপনার পছন্দ হয়ে যায়, তবে হয়তো বিলেত থেকে ফেরার মুখে কায়রোতে নেবে 2-4 সপ্তাহ কাটিয়ে আসতে পারেন। ইউরোপে তো দেখবেন কুল্লে এক ইউরোপীয় সভ্যতা। ফরাসি, জার্মান, ইংরেজের যতই তফাৎ থাক না কেন, তবুও তারা আপোষে একটা সভ্যতাই গড়ে তুলেছে। আর দেখেছেন ভারতীয় সভ্যতা, তার উপর যদি আরেক তৃতীয় সভ্যতার সঙ্গে মোকাবেলা হয়ে যায়, তবে তাতে নিশ্চয়ই বিস্তর লভ্য। আমার লেগেছিল কায়রো দেখতে পাক্কা 1 বছর। ততদিন আপনি থাকবেন না সে আমি জানি, আপনার অতটা সময় লাগবে না সে কথাও জানি। কারণ আমি কাটিয়েছিলুম প্রথম 6টি মাস শুধু আড্ডা মেরে মেরে। বাড়ির ছাতের উপর থেকে পিরামিড স্পষ্ট দেখা যায়। ট্রামে করে হুশ করে সেখানে যেতে কোনোই বাধা নেই। পূর্ণিমায় আবার স্পেশাল সার্ভিস। তৎসত্ত্বেও 6টি মাস কেটে গেল এ ক্যাফে ও ক্যাফে করে করে। পিরামিড দেখার ফুরসত আর হয়ে ওঠে না। বন্ধুরা কেউ জিজ্ঞেস করলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতুম, সবই ললাটঙ্কন লিখন। কলকাতায় 10 বছর কাটিয়ে গঙ্গা স্নান যখন হয়ে ওঠেনি, তখন বাবা পিরামিড দর্শন কি আমার কপালে আছে? আসল কারণটা চুপে চুপে বলি। এক গাদা পাথর দেখায় যে কি তত্ত্ব, তা আমি পিরামিড দেখার আগে এবং পরে কোনো অবস্থাতেই ঠিক ঠাওর করে উঠতে পারিনি। সে কথা থাক, সভ্যতা, পিরামিড এসব জিনিস নিয়ে অন্য জায়গায় পাণ্ডিত্য ফলাবো। বসুমতীর পাঠকরা এতদিন আমাকে বিলক্ষণ চিনে গিয়েছেন, আমার মুখে পাণ্ডিত্যের কথা শুনলে ঠাঁ ঠাঁ করে হেসে উঠবে। তাই সেই আড্ডাতেই ফিরে যাই। আমি ভালোবাসি হেদো, হাতিবাগান, শ্যামবাজার। ওসব জায়গায় তাজমহল নেই, পিরামিড নেই, তাতে আমার বিন্দুমাত্র খেদও নেই। আমি ভালোবাসি আমার পাড়ার চায়ের দোকানটি। সেখানে সকাল সন্ধ্যা হাজিরা দিই। পাড়ার পটলা হাবলু আসে, সবাই মিলে বিড়ি ফুঁকে গোষ্ঠী শুদ্ধ অনুভব করি আর উজির নাজির মারি। আমার যা কিছু জ্ঞানগম্যি তা ওই আড্ডারই ঝাড়পড়তি মাল করিয়ে নিয়ে। তাই যখন কপালের গার্দিশে কায়রোতে বাসা বাঁধতে হলো, তখন আড্ডা ভাবে 3 দিনেই আমার নাভিশ্বাস উপস্থিত হলো। ছন্নের মতো শহরময় ঘুরে বেড়াই, আর পটলা হাবলু বসন্ত রেস্টুরেন্টের জন্য সাহারার উষ্ণ নিঃশ্বাসের সঙ্গে আপন দীর্ঘ নিঃশ্বাস মেশাই। এমন সময় সদ্গুরুর কৃপায় একটা জিনিস লক্ষ্য করলুম। পাড়ায় কফিখানাতে রোজই দেখতে পাই গোটা 5 লোক বসন্ত রেস্টুরেন্টেরই মতো চেঁচামেচি করিয়া কাজিয়া ঝগড়া করে আর এন্তার কফি খায়, বিস্তর সিগারেট পোড়ায়। দিন 3 জিনিসটা লক্ষ্য করলুম। কখনো কফিখানায় বসে, কখনো ফুটপাতে দাঁড়িয়ে। নতুন শহরের সব কিছুই গোড়ার দিকে সুররিয়ালিস্টিক ছবির মতো এলোপাথাড়ি ধরনের মনে হয়। অর্থ খাড়া হতে হতে কয়েকদিন কেটে যায়। যখন ব্যাপারটা বুঝতে পারলুম, তখন আমেজ করলুম আমাদের বসন্ত রেস্টুরেন্টের আড্ডা যখন গুরুচণ্ডালের সকলের জন্যই অবারিত দ্বার, তখন এরাই বা আমাকে ব্রাত্য করে রাখবে কেন? হিম্মত করে তাদের টেবিলের পাশে গিয়ে বসলুম আর করুণ নয়নে তাদের দিকে মাঝে মাঝে তাকালুম। শকুন্তলার হরিণ বুঝি ওরকম ধারা তাকাতে পারত না। দাওয়াই ধরল। এক ছোকরা এসে অতিশয় বিনয়ের সঙ্গে আমার পরিচয় নিল এবং জানালো তাদের আড্ডার বিস্তর সিট ভ্যাকেন্ট। যদি ইত্যাদি। আমাকে তখন আর পায় কে? ভাঙ্গা ফরাসি, টাটাফুটা আরবি, পিচিন ইংরেজি সব কিছু জড়িয়ে মরিয়ে 2 মিনিটের ভেতরই তাদের সবাইকে বসন্ত রেস্টুরেন্টে নেমন্তন্ন করলুম। পটলা হাবলুর ঠিকানা দিলুম। বসন্ত যে ভেজাল তেল আর হাঁসের পচা ডিম দিয়ে খাসা মামলেট বানায়, তার বর্ণনা দিতেও ভুললুম না। কিন্তু কোথায় লাগে আমাদের আড্ডা? কায়রোর আড্ডার কাছে।
বাঙালি আড্ডার সব কটা সুখ কায়রোর আড্ডাতে তো আছেই, তার উপর আরেকটা মস্ত সুবিধার কথা এই বেলা বলি, যার জন্য এতক্ষণ ধরে ভূমিকা দিলুম। দুনিয়ার যত ফেরিওয়ালা কায়রোর কাফেতে চক্কর মেরে যায়। টুথব্রাশ, সাবান, মোজা, আরশি, চিরুনি, নোটবুক, পেন্সিল, তারাচাবি, ফাউন্টেন পেন, ঘড়ি, হেন বস্তু নেই যা ফেরিওয়ালা নিয়ে আসে না। আমি জানি সহজে বিশ্বাস করবেন না, কিন্তু ধর্মসাক্ষী দর্জি পর্যন্ত বস্তা বস্তা কাপড় মুটের ঘাড়ে চাপিয়ে কাফের ভিতর চক্কর মেরে যায়। কায়রোর লোক দোকানে যেতে ভালোবাসে না, তাতে নাকি সময় নষ্ট হয়, আর দোকানি একা পেয়ে আপনাকে ঠকাবেও নিশ্চয়। আড্ডাতে বন্ধু বান্ধব রয়েছেন, 5 জনে মিলে বরঞ্চ ফেরিওয়ালাকে ঘায়েল করার সম্ভাবনা অনেক বেশি। এক প্রস্থ স্যুট বানাবার বাসনা ছিল, আড্ডাতে সেটা সবিনয় নিবেদন করলুম। পাশ দিয়ে দর্জি যাচ্ছিল, ডাক দিতে সবাই হা 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 করো কি বলে বাধা দিলেন। ও বেটা স্যুট বানাবার কি জানে, প্লাস্তিরাস আসুক। গ্রিক বটে, ঠকাবার চেষ্টা করবে, কিন্তু আমরাও তো 5 জন আছি। ও কাপড় আনে ঠকিয়ে, কাস্টমস না দিয়ে। আমরা ওকে ঠকাতে পারলে টাকায় 8 আনা লাভ, ঠকালে 2 আনা লাভ, অথবা কুইটস। তারপর আড্ডা আমায় বুঝিয়ে বলল, যে স্যুট বানাতে চায় সে যেন বর, তার কথা কওয়া ভালো দেখায় না। সে কোনে পক্ষের প্যাঁচে পড়ে বানচাল হয়ে যাবে, গয়নাগুলো যাচাই না করে নিয়ে ফেলে আখেরে পস্তাবে। প্লাস্তিরাস এলো, তারপর বাপরে বাপ, সে কি অসম্ভব দরদস্তুর বকাবকি, শেষটায় হাতাহাতির উপক্রম। আড্ডা বলে, বেটা তুমি দুনিয়া ঠকিয়ে খাও, তোমাকে পুলিশে দেবো। প্লাস্তিরাস বলে, ও দামে স্যুট বানালে আমাকে আপন পাতলুন বন্ধক দিয়ে কাচ্চা বাচ্চার জন্য আন্ডারউটে কিনতে হবে। পাক্কা 3 ঘন্টা লড়াই চলেছিল। এর ভিতরে প্লাস্তিরাস 3 বার রাগ করে কাপড়ের বস্তা নিয়ে চলে গেল, 3 বার ফিরে এলো। আড্ডা ও দল বাড়াবার জন্য কাফের ছোকরাকে পাঠিয়ে আমাদের গ্রিক সভ্য পাউলুসকে ডেকে আনিয়েছে। তখন লাগলো গ্রিকে লড়াই। শুট অ্যাটেন্ড নিয়ে হিটলার চেম্বারলেনে এর চেয়ে বেশি দর কষাকষি নিশ্চয়ই হয়নি। যখন রফারফি হলো তখন রাত 11টা। আমি বাড়ি ফিরে শুয়ে পড়েছিলুম। আড্ডা তাতে আপত্তি জানাননি, বরের উপস্থিতি অপরিহার্য নয়। কাফের ছোকরারা আমাকে বিছানা থেকে ডেকে নিয়ে গেল। মাপ দেওয়া হলো। 3 দিন বাদে পয়লা ট্রায়াল, অবশ্য কাফেতেই। 3 দিন বাদে আড্ডা ফুল স্ট্রেংথে হাজির। আমি কাফের পিছনের কামরায় গিয়ে নতুন স্যুট পরে বেরিয়ে এলুম। সর্বত্র চকের দাগ, আর তাঁতি বাড়ির মতো আমার সর্বাঙ্গ থেকে সুতা ঝুলছে। স্যুটের চেহারা দেখে সবাই চেঁচিয়ে উঠল, মার লাগো বেটা প্লাস্তিরাসকে। এ কি স্যুট বানিয়েছে না মৌলবী সাহেবের জব্বা কেটেছে? ও কি পাতলুন নাকি চিমনির চোঙ্গা? প্লাস্তিরাস দর্জি না হাজাম? ইত্যাদি সর্বপ্রকারের কটুবাক্য। প্লাস্তিরাসও হেঁকে বলল, সে স্বয়ং বাদশার স্যুট বানায়। সবাই বললে, কোন বাদশাহ? সাহারার? এরপর এ বলে অস্তিন কাটো, ও বলে কলার ছাটো, কেউ বলে পাতলুন নামাও, কেউ বলে কোট তোলো। প্লাস্তিরাসও 1 নম্বরের ঘরেল। সকলের কথায় কান দেয়, আবার কারো কথায় কান দেয়ও না, অর্থাৎ যা ভালো বোঝে তাই করে। এই করে কাফেতে আড্ডা জমানোর সঙ্গে সঙ্গে 3টে ট্রায়াল পেরোলুম। স্যুট তৈরি হলো। আমি সেইটে পরে নববরের মতো লাজুক হাসি হেসে সবাইকে সালাম করলুম। স্যুট দীর্ঘজীবী হোক বলে সবাই আশীর্বাদ করলেন। কাফের মালিক পর্যন্ত আমাদের পর্বে সামিল হলো। আমি সবাইকে এক প্রস্থ কফি খাওয়ালুম। সে স্যুট পরে আজও যখন ফারপোতে যাই, গুণীরা তারিফ করেন।